সো শেষ গল্পটা হচ্ছে এরকম, এটা জানোই, বুঝতেই পারতেছো, গালিভার্স ট্রাভেলস বাই জোনাথন সুইফট। বাট অ্যাকচুয়ালি গালিভার্স ট্রাভেলস গল্পটা কিন্তু আমরা সবাই জানি না। এটার অ্যাকচুয়ালি 4টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে এরকম যে গালিভার সমুদ্র সমুদ্র যাত্রা করতেছিল, সে ছিল নাবিক। তো কোনো কারণে দুর্ঘটনা কবলে পড়ে সেই তার জাহাজটা ডুবে যায় এবং সে ভাসতে ভাসতে লিলিপুটদের দেশে চলে যায়, যেখানে প্রত্যেকটা মানুষ প্রায় 6 ইঞ্চি লম্বা। মানে তার তার কাছে একদমই খেলনা। হ্যাঁ, ছোট্ট, প্রত্যেকটা মানুষ অনেক ছোট ছোট, এদের সাথেই সে থাকে। এরা তাকে প্রথমে বন্দি করে, এই বিশাল দৈত্যটাকে, গালিভারকে তাদের কাছে মনে হয় বিশাল দৈত্য, তাকে বন্দি করে। পরবর্তীতে তাদের সাথে সখ্যতা তৈরি হয়, সেই লিলিপুটদের দ্বীপের সাথে আরেকটা শত্রু দ্বীপের যুদ্ধ হয়, যেই দ্বীপে গালিভার অংশগ্রহণ করে এবং গালিভারের সহায়তায় তারা জিতেও যায়। কিন্তু পরবর্তীতে এই লিলিপুটদেরই কারো কারোর সাথে তার শত্রুতা তৈরি হয়, শত্রুতা তৈরি হওয়ার কারণে সে হচ্ছে পরবর্তীতে দ্বীপটা ছাড়তে বাধ্য হয়। এরপর সে আরেকটা, আবার কোনো একটা সমুদ্র যাত্রায় সে হচ্ছে আবার দিক হারায় চলে আসে। দ্বিতীয় পার্ট, এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা তো তোমরা সবাই জানতা। সেকেন্ড পার্টে হচ্ছে তোমার এরকম হয়, সে আরেকটা দ্বীপে যায়, যেই দ্বীপের মানুষগুলা প্রায় 60 ফিট লম্বা। মানে তাদের কাছে, ওই দ্বীপের মানুষগুলার কাছে গালিভার হচ্ছে খেলনার মতো। মানুষগুলা গালিভারের কাছে মনে হচ্ছে যেন দৈত্য। উল্টাটা, আগের ঘটনার ঠিক রিভার্স। এদের সাথেও গালিভারের সদ্ভাব হয়, সেখানেও সে অনেকদিন থাকে। এরপর সে চলে যায়, আবার সে কোনো না কোনোভাবে বাড়ি ফেরে। বাড়ি ফেরার উপায় ইয়েটা ছিল এরকম যে সেকেন্ড যে জায়গাটাতে যায়, ওই জায়গা থেকে কোনো একটা পাখি তাকে তুলে নিয়ে যেয়ে তার বাড়ির কাছে বা কোনো একটা সমুদ্রে ফেলে দেয়, যেখান থেকে সে একটা জাহাজের সাহায্যে বাসায় ফেরে আর কি। ওই ওই দ্বীপটাতে যখন সে ছিল দৈত্যাকার মানুষগুলোর সাথে, ওইখানে তার কিছু বিপদও হইতো, মানুষগুলা তাকে নিয়ে খেলতো। রানীর খেলার পুতুল ছিল সে। আবার সে একবার বিপদেও পড়ছিল, যেহেতু বড় বড় দৈত্যাকার মানুষ, এখানে পশু পাখিও বড় বড় দৈত্যাকার। একটা ব্যাঙের সাথে সে হচ্ছে যুদ্ধে জড়ায় গেছিল এবং সে খুব বিপদে পড়ে গেছিল, মৃত্যু ভয়ে পড়ে গেছিল। তো ওইখান থেকে সে আবার বাড়ি ফেরে। আবার সে হচ্ছে সমুদ্র যাত্রায় তার তার যে ক্রু গুলা, মানে সমুদ্রের জাহাজের যে অন্যান্য নাবিকরা ছিল, তাদের সাথে কোনো একটা যুদ্ধ, মানে তার সাথে মতো পার্থক্য হওয়ার কারণে গালিভারকে তারা জাহাজ থেকে ফেলে দেয়। সে সেখান থেকে আবার আরেকটা দ্বীপে যায়, যে দ্বীপের মানুষজন ছিল একটু সাইন্টিফিক মাইন্ডের, খুবই বিজ্ঞান মনস্ক, এতটাই বিজ্ঞান মনস্ক, সেই দ্বীপটা ছিল উড়ন্ত একটা দ্বীপ। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে সেই দ্বীপটা উপরে ভাসমান থাকতো সবসময়। এবং এই দ্বীপের মানুষজন সবসময় বিজ্ঞান নিয়ে চিন্তা করতো, মানে এতটাই বিজ্ঞান নিয়ে চিন্তা করতো, যারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেক দূরে সরে গেছিল। তাদেরকে স্বাভাবিকভাবে কোনো কিছু বললে তারা বুঝতো না। মানে তাদের বিজ্ঞান চর্চাটা ছিল হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে অনেক বেশি অ্যাডভান্সড। অতটা অ্যাডভান্সমেন্টেরও হয়তো তো ওই মুহূর্তে দরকার ছিল। এবং লাস্ট স্টেজে যে গালিভার আরেকটা দেশে পৌঁছায়, সেই দেশটাতে হচ্ছে মানুষ, সেই দেশে এক ধরনের অদ্ভুত প্রাণী ছিল যারা দেখতে ঘোড়ার মতো। এরা খুবই শান্তশিষ্ট এবং খুবই যুক্তিবাদী আর কি। তো এইখানে সে হচ্ছে প্রকৃত শান্তিটা খুঁজে পায়। তো 4টা পার্ট তোমাদেরকে আমি ইন্সপায়ার করবো, এই গল্পের বইটা যদি পড়ার সুযোগ পাও। প্রথম পার্টটা তোমরা সবাই জানো, লিলিপুটের দেশে। বাট বাকি 3টা পার্টও পড়ে ফেলো, অনেক মজার। এবং অ্যাকচুয়ালি এই বইটা কিন্তু পৃথিবী বিখ্যাত একটা সাহিত্যকর্ম। এবং এই গালিভার্স ট্রাভেলস, এটা অ্যাকচুয়ালি একটা ব্যঙ্গাত্মক রাজনৈতিক উপন্যাস। এটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার বলে এটাকে। যে সমসাময়িক সময়ে ব্রিটেনে যে পলিটিক্স গুলো চলতো, রাজপরিবার যেভাবে শাসন করতো, এটার অ্যাগেনস্টে সে হচ্ছে একটা ব্যঙ্গাত্মক উপন্যাস লিখছে, যেটার বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে অ্যাকচুয়ালি ব্রিটেন সরকারকে বা ওই সময়ের সরকারকে সে হচ্ছে ব্যঙ্গ করছে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে ভাই এই পর্যন্তই আজকের ক্লাসটা। সো যেহেতু শেষ ক্লাস, সবাইকে একটু বলে যাই, যা যা শিখছি আমরা সবকিছু নোট খাতায় নোট করে রাখবো, যাতে করে আমাদের পরবর্তীতে পরীক্ষাগুলোর আগে আমরা যাতে প্রপারলি রিভিশন দিয়ে যাইতে পারি। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় ভালো করতে গেলে কিন্তু রিভিশন মাস্ট, আর রিভিশন যাতে স্মুথ হয় এই জন্য অবশ্যই আমরা নোট খাতা তৈরি করব। এবং একই সাথে আমরা রেগুলার ম্যাথ করব। ম্যাথে ভালো করতে গেলে ম্যাথকে ভালোবাসতে হবে। ম্যাথের প্রতি ভালোবাসা তখনই আসে যখন তুমি ম্যাথটা ভালো মতো বুঝবা, এবং ম্যাথটা ভালো মতো বুঝার পরে ম্যাথটা যখন কয়েকবার করে ফেলবা, তখন ওই জিনিসটা তোমার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, লাইফে শর্টকাট, সাকসেসের কখনো শর্টকাট হয় না। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আমরা জীবনে সবাই সফল হইতে চাই, কিন্তু কখনোই কষ্ট করতে চাই না। এইটাই হচ্ছে ভুল। ঠিক আছে, তোমার যদি সফল হইতেই হয় তাহলে কষ্ট করতেই হবে। ঠিক আছে, তোমার যদি নদী পাড়ি দিতেই হয়, তাহলে হয় তোমাকে সাঁতরাইতে হবে, নতুবা কোনো জলযানের আশ্রয় নিতে হবে, সাহায্য নিতে হবে, বা কোনো ব্রিজ পাড়ি দিতে হবে। এগুলো যদি কোনোটাই না করো, তাহলে তুমি নদীটা পাড়ি দিতে পারবে না। একইভাবে তুমি যদি সাফল্য পাইতে চাও, অবশ্যই তোমাকে ঘাম ঝরাইতে হবে। আর যদি ঘাম না ঝরাই তুমি কোনো জিনিস অ্যাচিভ করো, তাহলে ওইটা সাফল্য হবে না, এটা সবাই অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, সো একটা জিনিসের জন্য যতটা বেশি ঘাম ঝরাইতে হয়, ওই জিনিসটা পাওয়ার পর ততটাই স্যাটিসফ্যাকশন কাজ করে। আর অবশ্যই তোমাদের
নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ এ ম্যান ইজ হোয়াট হি বিলিভস। মানুষ যা বিশ্বাস করে অ্যাকচুয়ালি সে তাই। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে নক করে বলো, ভাই আমি কি পারবো, আমি কি পারবো। তুমি যদি বিশ্বাস করো, সবসময় ডাউট ফিল করো যে আমি পারবো কি পারবো না, এরকম যদি সবসময় কনফিউশনে থাকো, তাহলে ভাই তুমি কখনোই পারবে না। তোমাকে পারতে হলে ফার্স্ট অফ অল তোমাকে কনফিডেন্ট হতে হবে, ঠিক আছে? আমি কি পারবো মানে আমি না পারলে কেউ পারবে না। পরীক্ষা হলে আমার যখন কোনো প্রশ্ন আসতো যে প্রশ্নটা আমি পারতেছি না, আমার কাছে কেন জানি আমার সাবকনশিয়াস মাইন্ড বলতো যে এইটা আমি পারতেছি না, দ্যাট মিনস হচ্ছে এই ক্লাসের কেউ পারবে না। আমার পরে মিলিয়ে দেখতাম আসলে মোস্ট অফ দ্য কেসে তাই হতো। দুইজন পারতো, আমার থেকে বেটার স্টুডেন্ট ছিল আমার ক্লাসে দুইজন, ওরা দুজন পারতো, বাট অন্যরা পারতো না। এটা আমি সবসময় ফিল করতাম, এটা আমি পারতেছি না তার মানে ক্লাসে তেমন কেউ পারবে না। সো কনফিডেন্ট থাকো। পরীক্ষা হলেও পরীক্ষা দিতে যে অনেক সময় প্রশ্নে ভুল থাকে, এটা থাকে ওটা থাকে, তুমি হয়তো ভাবতেছো এটা তোমার সাথেই ঘটতেছে, এমনটা না, সবার জন্য এটা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে ভাইয়া মনে রাখবা, এ ম্যান ইজ হোয়াট হি বিলিভস, মানুষ যা বিশ্বাস করে সে তাই। তো তোমার বিশ্বাস যাতে তোমাকে সাফল্যের পথে আগায় নিয়ে যেতে পারে। আজকে এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করো যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওকে ফাইন, ভালো থাকো, দেখা হবে লক্ষ্য জিপিএ 5-এ।